আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের যে ৪৫ মিনিটের অ্যাকাউন্টিং চ্যালেঞ্জ, সেই ৪৫ মিনিটের অ্যাকাউন্টিং শিখার চ্যালেঞ্জে আজকে আবারও তোমাদের সাথে দেখা হয়ে গেল। আমি তোমাদের মাহিন ভাইয়া, যে তোমাদের সাথে এই চ্যালেঞ্জটা অংশগ্রহণ করেছি যে আমরা ৪৫ মিনিট সময়ের মধ্যে হিসাব বিজ্ঞানের একটা করে চ্যাপ্টার শেষ করব। গতকালকের ক্লাসে আমরা ৪৫ মিনিটের একটু বেশি মানে ৪৭ মিনিট সময় ইনভেস্ট করে আমরা ব্যাংক সমন্বয় চ্যাপ্টারটা শিখে ফেলেছি। আজকের ক্লাসের ৪৫ মিনিটের মধ্যেই আমরা রেহমিন নামে যে একটা চ্যাপ্টার আছে আমাদের বইয়ে, সেই চ্যাপ্টারটা আমরা শেষ করব। এবং আসার কথা হচ্ছে এই চ্যাপ্টার থেকে আমরা অন অ্যান্ড অনলি এইচএসসি পড়াশোনা না, আমরা অ্যাডমিশনের কিছু পড়াশোনাও করে ফেলবো। হ্যাঁ, শুনতে একটু মনে হয় খুবই স্বাভাবিক। আমরা এই স্বাভাবিকটাকে আরো স্বাভাবিক করার চেষ্টা করব আগামী ৩৫ মিনিটের মধ্যে। সো এর মধ্যে তোমাদের ২-৩ টা কাজ আছে। ২-৩ টা কাজের ১ম কাজটা হচ্ছে যে তোমরা কে কোথা থেকে ক্লাস করছো, স্পেশালি কে কোন কলেজে পড়াশোনা করছো, সেটা একটু আমাদের কমেন্টে জানিয়ে দাও। আর একটা মোস্ট ইম্পোর্টেন্ট কাজ, তোমার প্রিয় বন্ধুরা যে তোমার পাশে বসে পরীক্ষা দেয়, তাকে একটু কষ্ট করে মেনশন করে দাও। তুমিও শিখে ফেললে, তোমার ফ্রেন্ডও শিখে ফেললো, তাহলে তো ২ জনই শেখা হয়ে গেল, তাই না? আর ২ জন যদি শিখে ফেলো, তাহলে আর তো টেনশন নেই। আমিও পারি, আমার ফ্রেন্ডও পারে। তাহলে একসাথে বসে পরীক্ষাটা অনেক বেশি সহজে দেওয়া যাবে। সো আর করব না বকবক, আর করব না পকপক। আমরা অ্যাকচুয়ালি ক্লাসে পড়াশোনায় চলে যাই। সো আমরা আজকে ক্লাসে কি শিখবো সেটা যদি একটু সংক্ষেপে আলোচনা করি। ১ম এ আমরা রেওয়া মিলের ধারণা বৈশিষ্ট্য, রেওয়া মিল প্রস্তুত করে কিভাবে সেটা দেখব। দেন এইটা প্রস্তুতে কি বিষয় আমাদের বিবেচনা করতে হবে সেটা দেখব। এরপরে কোন দফা অন্তর্ভুক্ত হবে না। এরপরে ভুলের ধারণা, ভুলের শ্রেণীবিভাগ। আচ্ছা, আরো স্পেসিফিক যদি আমরা বলি, আজকের ক্লাসে আমরা এমসিকিউ সলভ করব ভাইয়া ৬ টা। এই ৬ টা এমসিকিউ আমাদের অ্যাডমিশনে আসা এমসিকিউ গুলোর মধ্যেও পড়ে। আর আমরা সিকিউ সলভ করব ভাইয়া ২ টা। এই ২ টা সিকিউর মধ্যে একটা সিকিউ আমাদের জন্য একটু বেশি ইম্পোর্টেন্ট। সেই সিকিউটার মধ্যে আমাদের ওই যে টেনশন থাকে না ভাইয়া সমন্বিত ক্রয় থাকলে কি করতে হবে? সেই সমন্বিত ক্রয় থাকলে কি করতে হবে? ওই পার্টটাও আজকে আমরা এই একটা সিকিউর মধ্যে কভার করব। সো ধরাই যাচ্ছে, বলাই যাচ্ছে যে ৪৫ মিনিট যে আমরা পড়াবো, একদম ফেলনা ক্লাস না যে ভাই ৪৫ মিনিট একটা ক্লাস যা ইচ্ছা তাই নিয়ে নিলাম, এরকম কিন্তু একদমই না। সো যারা এই ক্লাস করতে বসেছো এবং ক্লাস করছো এবং যখনই ক্লাসটা পরে দেখবে বা পরে করবে, তোমাদের একমাত্র ডিউটি হচ্ছে ভাইয়া, আমরা একটা খাতা, কলম, পেন্সিল যা হাতের কাছে পাই ওটা নিয়ে বসি। তার কারণ ক্লাসের মধ্যে পড়ার, শোনার, লেখার, জানার অনেক কিছুই থাকবে। ওকে, আর আমরা ডিটেইলস যাব না, আমরা আমাদের পড়াশোনা শুরু করি। সো তার আগে একটু বলে নেওয়া ভালো আমাদের যে কে ক্লাস করছে। আমরা দেখতে পাচ্ছি রোকসানা চলে আসছে, রাহাত চলে আসছে, এখান থেকে তন্ময় চলে আসছে। ওকে, তন্ময় অনেকদিন ধরেই আমাদের সাথে আছে। সো তন্ময় ভাই তোমাকেও আদাব। সো দেখতে পাচ্ছি আমরা আরো অনেকেই চলে আসছে। সো আমরা ক্লাসটা শুরু করে ফেলি। ওকে, রেওমেন যেটার ইংলিশ নামটা কি ভাইয়া? ট্রায়াল ব্যালেন্স। সো এখানে কি লেখা আছে? একটা নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে খতিয়ানের হিসাবসমূহ, গাণিতিক সূত্র, অনেক কিছু বলা। সো একদম সহজ, সিম্পল, শর্টকাট যদি আমি বলতে চাই, রেওমেন জিনিসটা কি? আমরা জাবেদা করি না, জাবেদার পরে ভাই আমরা কি করি? খতিয়ান করি। সো খতিয়ানে আমরা কি পাই? অনেকগুলো হিসাবের উদ্বৃত্ত পাই। এই অনেকগুলো হিসাবের উদ্বৃত্ত নিয়ে আমরা একটা বিবরণী প্রস্তুত করি যেটার নাম কি ভাইয়া? রেওয়ামি। সো রেওয়ামির মধ্যে এই বিবরণীগুলা নিয়ে, এই উদ্বৃত্তগুলা নিয়ে রেওয়ামিটা প্রস্তুত করা হয়। যদি ২ সাইড প্রস্তুত করা হয় তো ওখানে একটা ডেবিট সাইড থাকে, একটা ক্রেডিট সাইড থাকে। যদি সবগুলা জিনিস পারফেক্টলি বসানোর পরে ২ সাইডের যোগফল মিলে যায়, তাহলে আমরা বুঝি আমাদের রেওয়ামিল ঠিক আছে। বাট যদি কোনো কারণে আমাদের ২ সাইড না মিলে, তখন আমাদের বুঝতে হবে আমাদের হয় জাবেদায়, না হলে খতিয়ানে কোথাও না কোথাও কোনো একটা ভুল আছে। এবং এই ভুলটা ফাইন্ড আউট যদি আমরা না করি, তাহলে আল্টিমেটলি আমাদের আর্থিক বিবরণী নির্ণয় করতে ভুল হবে। আর আর্থিক বিবরণী নির্ণয় করতে ভুল মানে কি ভাইয়া? আমার ফুল ব্যবসার আল্টিমেট যে তথ্য, সেটাই আমরা ভুলভাবে রিপ্রেজেন্ট করব। সো আসলে রেওয়ামিল জিনিসটা কি? রেওয়ামিল হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের একটা টুল বা উপায়, যেখানে প্রত্যেকটা জিনিস ডেবিট ক্রেডিট জায়গা মতো বসানোর পর আমরা দেখতে পাই যে ২ সাইডের যোগফল যদি মিলে যায়, তাহলে আমার রেওয়ামিল ঠিক আছে। যদি ২ সাইডের যোগফল না মিলে, তাহলে আমার রেওয়ামিল ভুল আছে। রেওয়ামিল ভুল থাকা মানে আমার আগের কোনো না কোনো একটা স্টেপে কোনো একটা ভুল করে আসছি। এবং এই ভুলটা যখন আমি বুঝলাম আমার ভুল আছে, তখন আমার ভুলটা কি করতে হবে? ফাইন্ড আউট করে সলভ করতে হবে। ঠিক যেমন তুমি মনে করো পরীক্ষার খাতায় অঙ্ক করতেছো খুব মানে করতেছো। তুমি তো খুব খুশি, তোমার অঙ্ক-টঙ্ক সব হইছে মনে হইছে। তুমি অঙ্ক করে একটা অ্যান্সার পাইছো। অ্যান্সার পাওয়ার পর যখন ফ্রেন্ডকে জিজ্ঞাসা করবা, "দোস্ত এটার অ্যান্সার কি হবে?" তোমার অ্যান্সার আসছে ৳১০,০০০। তোমার ফ্রেন্ড বলছে, "দোস্ত না আমার তো ৳১২,০০০ আসছে।" পরে তুমি ওর কথা বিশ্বাস করো। তুমি আরেকটা বলতে বললা, "দোস্ত অ্যান্সার কত আসছে?"
ও বলে দোস্ত আমারও 12,000 আসছে। ডান গেল বাম গেল, সামনে নক দিলা ও বলে 12,000, পিছনে নক দিলা ও বলে 12,000। আয় হায়, তাহলে আমার অ্যান্সারটা কি হিসেবে ভুল হয়েছে। আচ্ছা এখন ভুল তো বুঝলাম, ভুল যে এখন ভুল হয়েছে এটা তো বুঝে গেছি। এখন কি করতে হবে ভাইয়া, ভুলটা ঠিক করতে হবে। এবং এই ভুলটা কি পরীক্ষার খাতা জমা দেওয়ার আগেই ঠিক করতে হবে না? রেওয়া মিল আমাদের সেই কাজটাই করে। রেওয়া মিল আমাকে জানায় দেয় যে আমার এখানে একটা ভুল আছে এবং এই ভুলটা আর্থিক বিবরণী করার আগেই ঠিক করতে হবে। এই হলো ওভারঅল রেওয়া মিলের অবজেক্টিভ। এইখানে যা বলা আছে এর থেকে অনেক সুন্দর করে বুঝাই দিছি। আই হোপ এটা নিয়ে আমাদের আর কোনো কনফিউশন কখনোই হবে না। ওকে, এখন রেওয়া মিলের ছকটা দেখতে কিরকম? এই সাইডে থাকে ভাইয়া ক্রমিক নং, যেখানে আমরা ১, ২, ৩, ৪ করে ক্রমিক নাম্বার দিয়ে যাই। আর এইখানে থাকবে হিসাবের শিরোনাম। এখানে হ্যাঁ কারা, কারা বসে? আমরা খতিয়ান থেকে যে উদ্ধৃতগুলা পাই, ওই উদ্ধৃতগুলাকে ধরে, ধরে আমরা এই জায়গায় বসায় দিই। এরপর খতিয়ান পৃষ্ঠা, এটা হচ্ছে জাস্ট নামের জন্য নাম, এটা দেওয়া লাগে। মানে এইখানে আমরা কোনো অ্যাকচুয়ালি পৃষ্ঠা নাম্বার বসাই না। বাট অ্যাকচুয়াল বিজনেস সিনারিওতে এখানে কিন্তু পৃষ্ঠা নাম্বার বসানো হয়। এরপর ডেবিট টাকা, ডেবিট দিকে টাকা, যেগুলো টাকা ডেবিট দিকে বসবে সেগুলো আমরা ডেবিট টাকার ঘরে বসাবো। আর যেগুলো ক্রেডিট দিকে বসবে সেগুলো টাকা আমরা ক্রেডিট দিকে বসাবো। বসালেই কি শেষ? যদি শেষ হইতো তাহলে আমার আর তোমার এত কষ্ট করে পড়াইতে হইতো না, আর তোমার অত কষ্ট করে পড়তে হইতো না। হ্যাঁ, এতটুকুতে আসলে শেষ। বাট এতটুকু শেষ হওয়ার জন্য আমাকে এইটা বুঝতে হবে যে আচ্ছা ডেবিটে জানি কে বসে, আচ্ছা ক্রেডিটে জানি কে বসে। এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে, পারতে হবে। সো আমরা এই ব্যাপারগুলো আগে শিখি। যদি সংক্ষেপে বলতে চাই, আমাদের টোটাল রেওয়া মিলের মধ্যে ভাই ৬টা জিনিস নিয়ে কাজ করতে হয়। এই ৬টা জিনিস ভাই কে, কে? সম্পদ, দায়, আয়, ব্যয়, মূলধন, উত্তোলন। এই ৬টা জিনিসটা আমার রেওয়া মিলের মধ্যে কাজ করতে হয়। তাই না? আচ্ছা। যদি আমরা এবার একটু ঠান্ডা মাথায় দেখি যে এই ৬টা জিনিস কোনটা কোন দিকে বসে, তো সম্পদ ভাইয়া আমার কোন দিকে বসে? তোমরাও আমাদের সাথে একটু কমেন্টে বলে দাও যে ভাইয়া সম্পদ কোন দিকে বসে? সম্পদ বসে ভাই আমাদের ডেবিট দিকে। দায় কোন দিকে বসে? দায় বসে ভাইয়া আমাদের ক্রেডিট দিকে। আয় আমার কোন দিকে বসে? আয় বসে ক্রেডিট দিকে। ব্যয় বসে কোন দিকে ভাইয়া? ডেবিট দিকে। মূলধন আবার কোন দিকে বসে? ক্রেডিট দিকে। উত্তোলন আবার কোন দিকে বসে ভাইয়া? ডেবিট দিকে। সো উত্তোলনের ডেবিটটা একটু মন খারাপ করছে মনে হয়, ওকে সুন্দর করে লেখা হয়নি। তো ওকে একটু সুন্দর করে লিখে ফেলি। সো এই হচ্ছে ভাইয়া আমাদের ৬ জন জিনিস। সো আমাদের আল্টিমেট রেওয়া মিল পাতে হলে আমাদের এই ৬ টা জিনিস কে কোন দিকে বসে এইটা জানলেই হবে, এটা পারলেই হবে। তাহলে আমার রেওয়া মিল অলমোস্ট ডান। সো এই ৬ টা জিনিস কে, কে ভাইয়া? মূলধন, উত্তোলন, আয়, ব্যয়, সম্পদ, দায়। সম্পদ, দায়, আয়, ব্যয়, মূলধন, উত্তোলন। সো সম্পদ, উত্তোলন আর ব্যয় এই ৩টা ভাইয়া কোন দিকে বসে? ডেবিট দিকে বসে। আর দায়, আয়, মূলধন এই ৩টা ভাইয়া কোন দিকে বসে? ক্রেডিট দিকে বসে। যদি তুমি এইটা জানো যে আমার কে, কে সম্পদ, কে, কে কে, কে সম্পদ, কে, কে ব্যয় আর কে, কে উত্তোলন, তাহলে আমরা ওদেরকে ধরে, ধরে কান ধরে মানে বসানোর দরকার নাই। জাস্ট ওখান থেকে ধরে ডেবিট দিকে বসায় দিলেই হবে। আর যদি আমরা জানি আমার কোনটা আয়, কোনটা দায়, কোনটা মূলধন, তাহলে এদেরকে নিয়ে জাস্ট ক্রেডিট দিকে বসায় দিলেই হবে। সবচেয়ে সহজ চেনার উপায় কাকে জানো এর মধ্যে? সবচেয়ে সহজ চেনার উপায় হচ্ছে ভাই মূলধন। বিকজ মূলধনের আদার্স কোনো নাম নাই। ওটা মূলধন নামেই লেখা থাকে। হয় মূলধন না হলে অতিরিক্ত মূলধন। এটা অন্যান্য ক্ষেত্রে অন্য কোনগুলার ক্ষেত্রে অ্যাডভান্টেজটা পাওয়া যায় না। উত্তোলনের ক্ষেত্রে উত্তোলনে আরো অনেকগুলা ভাই ব্রাদার আছে। কে, কে ভাইয়া? আয়কর, জীবন বীমা এগুলো হচ্ছে কার ভাই ব্রাদার ভাইয়া? উত্তোলনের ভাই ব্রাদার। ঠিক আছে? তারপর দায়েরও অনেক ভাই ব্রাদার আছে, সম্পদের আছে, আয়ের আছে, ব্যয়ের আছে। এখন এই চ্যাপ্টারটা পারার জন্য একটা মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট তোমাকে পারতেই হবে। সেই কাজটা হচ্ছে যারা, যারা আমরা এটা জানি যে কে সম্পদ, কে আয়, কে দায়, কে ব্যয় তাদের জন্য তো কোনো সমস্যা নেই। বাট যারা আমরা জানি না তারা ছোট্ট একটা কাজ করব। যদিও বলছি ছোট, এটা আসলে অনেক বড় একটা কাজ। সেটা হইতেছে আমরা আর্থিক বিবরণী চ্যাপ্টারটায় যাব। আর্থিক বিবরণী চ্যাপ্টারটায় যেয়ে বিষয় বিবরণীর মধ্যে কোনগুলা আয়, কোনগুলা ব্যয় ওটার একটা লিস্ট দেয়া আছে। ওখান থেকে ওই লিস্টটা খাতায় ১০ বার লিখবো। শেষ। আমার আর লাইফে কখনোই আয় আর ব্যয় চিনতে অসুবিধা হবে না। আয় ব্যয় গ্যাঞ্জাম গেল। এবার আসবো কোথায় ভাইয়া? আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে। এসে কি করবো ভাইয়া? আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে সম্পদ আর দায়, সম্পদ দায়ের লিস্টটা দেয়া আছে। এবার এই লিস্টটা খাতায় ১০ বার লিখব। এরপরে আমার সম্পদ আর দায় চিন্তা কখনোই কোনো অসুবিধা হবে না। সো আমরা আয় ব্যয় চিনে ফেললাম, সম্পদ দায় চিনে ফেললাম, মূলধনও চিনে ফেললাম, উত্তোলনও চিনে ফেললাম। শেষ তো? আর কিছু লাগবে? আর কিছু লাগবে না। সো এখন এইটুকু পার্ট যারা, যারা করবা
তাদের রেওয়া মিল এখানেই শেষ। 45 মিনিট ক্লাস, হ্যাঁ এখনো করতে হবে, আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, ওয়েট। আমাদের রেওয়া মিলের 50% শেষ যদি আমরা এতটুকু পারি, বাট এতটুকু না পারলে তোমার রেওয়া মিলে 0%ও হয়নি। সো ডু ইট ফার্স্ট। এখন করতে হবে না, ক্লাস শেষে করলেও হবে। ওকে, এরপরে একটু আমার বইয়েতে এত সহজ ম্যাথ তো দেয় না, তাই না ভাইয়া? একটু কঠিন ম্যাথ দেয়। সো ওই কঠিন ম্যাথের মধ্যে কি কি কঠিন আছে সেই পার্টটা এখন আমরা একটু দেখবো। আর আরো অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস, যে কোনটা কোন দিকে আসবে, কোনটা কোন দিকে আসবে না, কখন আসবে কখন আসবে না, এই পার্টটা আমরা একই সাথে দেখে ফেলবো। ওকে, আচ্ছা তো আমরা একটু দেখি আমার রেওয়া মিলের ডেবিট দিক আর ক্রেডিট দিক কোনটা কোন দিকে আসতেছে। সো আমি একটু সরে দাঁড়াচ্ছি। আচ্ছা, একজন মনে হয় কিসের শব্দ হচ্ছে? আমার আশেপাশের এসির শব্দ হচ্ছে হয়তো একটু। এটা হয়তো বেশি একটা জোরে হচ্ছে না, আমি যত জোরে কথা বলতেছি। ওকে, সো আমি যদি একটু দেখি, এখানে আমার একটা লিস্ট দেয়া আছে। তোমরা চাইলে একটা এসএস নিতে পারো। আমি জাস্ট সরে দাঁড়াইলাম। এখন একটু বুঝাই। সো আমার যে সমস্ত ডেবিট এবং ক্রেডিট হবে। সো ডেবিট দিকে আমার ভাই কে আসে? একটু আগেই আমরা পড়াইছি। সকল প্রকার সম্পত্তি ভাই আমার কোন দিকে আসে? ডেবিট দিকে আসে। সকল প্রকার দায় ভাই আমার কোন দিকে আসে ভাইয়া? ক্রেডিট দিকে আসে। সকল প্রকার সম্পত্তি ডেবিট, সকল প্রকার দায় ক্রেডিট। এখন সম্পদের লিস্টটা ভাই আমরা একটু চেক করি। সম্পদের লিস্টের মধ্যে কে কে আছে? নগদ ও ব্যাংক জমা। তারপর কে আছে ভাইয়া? দেনাদার। এখন দেনাদারের আবার অনেকগুলা নাম আছে। আমাদের অনেক সময় হয় না? ফর এক্সাম্পল, তন্ময় পুরানো হচ্ছে তন্ময় সরকার। তো তন্ময়কে আমি তন্ময় নামেও ডাকতে পারি, আবার সরকার নামেও ডাকতে পারি। আবার এখান থেকে আরো কে আছে? আ পিয়াস চন্দ্র মজুমদার। সো এরকম হইতে পারে, আমরা ওকে পিয়াস নামেও ডাকতে পারি, আবার ওকে মজুমদার নামে ডাকতে পারি। সো এইরকম দেনাদারের আরো অনেকগুলা নাম আছে। সো দেনাদারের হচ্ছে নামগুলা কি, কি? দেনাদার, পুস্তক ঋণ, আরটা হচ্ছে কি ভাইয়া? বিক্রয় খতিয়ান যে। সো দেনাদারের ডিফারেন্ট নামগুলো আমরা মনে রাখবো। তার কারণ পরীক্ষায় যদি টিচার কোয়েশ্চেন কঠিন করতে চায়, তখন কিন্তু দেনাদার নামটা দিয়ে দেয় না। ডিরেক্টলি কি দিয়ে দেয় ভাইয়া? পুস্তক ঋণ দিয়ে দেয়। ডিরেক্টলি কি দিয়ে দেয় ভাইয়া? বিক্রয় খতিয়ানের জেড দিয়ে দেয়। সো আমরা আজকের পর থেকে এটা নিয়ে কখনোই কনফিউজ হব না। দেনাদার একটা নাম কি ভাইয়া? পুস্তক ঋণ। দেনাদার ভাই একটা নাম কি ভাইয়া? বিক্রয় খতিয়ানের যে। সেগুলো আমার জন্য কি ভাইয়া? সম্পদ। প্রাপ্য বিল বা প্রাপ্য নোট এটা আমার জন্য সম্পদ। এখানে দেখো ভাইয়া, যদি আমাকে বলতো শুধু ঋণ, শুধু ঋণ কিন্তু আমার জন্য দায়। বাট প্রদত্ত ঋণ মানে আমি বিজনেস আরেকজনকে লোন দিছি, এটাকে কি বলে ভাইয়া? প্রদত্ত ঋণ। প্রদত্ত ঋণ ভাই আমার জন্য কি একটা সম্পদ। ভূমি একটা সম্পদ, আসবাবপত্র একটা সম্পদ, সুনাম একটা সম্পদ, প্যাটেন্ট একটা সম্পদ। আরো অনেকগুলা সম্পদের লিস্টে আসে, যেই লিস্টটা আমরা কোথায় গেলে পাবো? আর্থিক অবস্থা বিবরণী ছকের মধ্যে গেলে ডিরেক্ট পেয়ে যাব। আচ্ছা, এরপর যদি আমরা দায়ের পাশটায় আসি, দায়ের পাশে ফার্স্টেই কার নাম দেয়া আছে ভাইয়া? মূলধর। যেটাকে আমরা, মূলধনকে আমরা দায়ের মধ্যে কখনো আসে? ভাইয়া কি এখানে ভুল লিখছে? না ভাইয়া, মূলধন হচ্ছে আমার জন্য একটা কোন ধরনের দায় ভাইয়া? মূলধন আমার জন্য একটা অভ্যন্তরীণ দায়। মানে আমাদের হিসাব সমীকরণটা কি? আমি যদি হিসাব সমীকরণটা লেখার চেষ্টা করি, এটা আমাদের a = l + ওই। এখানে a হচ্ছে আমার জন্য কি ভাইয়া? সকল সম্পদ। l হচ্ছে আমার জন্য কি ভাইয়া? সকল প্রকার বহির্দায়। আর ওই হচ্ছে আমার জন্য কি ভাইয়া? মালিক পক্ষের দায়, বা যেটাকে অনেক সময় কি বলা হয় ভাইয়া? অন্তর্দায়। ঠিক আছে? সো মূলধন আমার জন্য কি ভাই? একটা অন্তর্দায় বা অভ্যন্তরীণ দায়। এরপরে ব্যাংক ঋণ আমার জন্য একটা দায়, ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক ওভারড্রাফট। সো জমাতিরিক্তর ইংলিশটা হচ্ছে কি ভাইয়া? ওভারড্রাফট। জমাতিরিক্ত উত্তোলন। ঠিক আছে? এটাকে ব্যাংক ওডিও বলা হয়। তারপর হচ্ছে পাওনাদার। দেনাদারের যেমন নাম আছে, দেনাদার, বিক্রয় খতিয়ানের জের, পুস্তক ঋণ। পাওনাদারের এরকম নাম আছে। পাওনাদারের কাছে কি নামে ডাকা হয় ভাইয়া? ক্রয় খতিয়ানের জের নামেও ডাকা হয়ে থাকে। সো আমরা সম্পদের কয়েকটা লিস্ট জানলাম, সম্পদের কয়েকটা নাম জানলাম, আমরা দায়ের কয়েকটা নাম জানলাম। এবার একটু সামনের দিকে যদি আমরা যাই, আমরা দেখতে পাচ্ছি আমরা ৪ ধরনের সমন্বয় আছে। সো সমন্বয়ের নাম শুনলে আমাদের অনেকের হয়তো জ্বর চলে আসার কথা। জ্বর চলে আসলে জ্বরের একটা ওষুধ খেয়ে নাও। তাও ঠান্ডা মাথায় বসে ক্লাসটা করো। ওকে। তো পানিও খাইতে পারো, তাহলে জ্বরটা একটু কমতে পারে। সো সমন্বয়ের মধ্যে আমরা আরো যখন অ্যাডমিশন টেস্টের দিকে যাব, সেক্ষেত্রে সমন্বয় নিয়ে আরেকটু ডিটেইলস আমরা জানবো। বাট আপাততর জন্য আমাদের ৪ ধরনের সমন্বয়গুলো কি, কি ভাইয়া? ব্যয় অগ্রিম, আয় বকেয়া, ব্যয় বকেয়া, আরেকটা হচ্ছে ভাইয়া আয় অগ্রিম। সো এই ৪ ধরনের সমন্বয় আমাদের হয়। সো আমরা একটু ঠান্ডা মাথায় মনে রাখবো, ব্যয় অগ্রিম ভাইয়া আমার জন্য কি একটা সম্পদ। ব্যয় অগ্রিম আমার জন্য কি? সম্পদ। আয় বকেয়া ভাইয়া আমার জন্য কি? সম্পদ। এটা আমরা মনে রাখবো। দেন বকেয়া খরচ সমূহ, ব্যয় বকেয়া, বেতন বকেয়া, ভাড়া বকেয়া, এগুলো আমার জন্য কি ভাইয়া? দায়।
আরেকটা কি ভাই অগ্রিম আয়, এটাও ভাই আমার জন্য দায়। সো এইখানকার সবচেয়ে বিভীষিকাময় ওয়ার্ডটা কি এই পেজের মধ্যে জানো? এই ওয়ার্ডটা হচ্ছে ভাইয়া অনুপার্জিত আয়। আমার লাইফের সবচেয়ে কনফিউজিং ওয়ার্ড গুলার মধ্যে একটা। অনুপার্জিত ওয়ার্ডটা দেখে আমার আজীবন মনে হইছে এটা মনে হয় বকেয়া, এটা মনে হয় বকেয়া। বাট পরীক্ষায় যখন ভুল করে শিক্ষা হইছে ভাইয়া অনুপার্জিত মানে বকেয়া না। অনুপার্জিত ওয়ার্ডটার মানে হচ্ছে অগ্রিম। আমি জানি না এটার বাংলা কে করছে, বাট অনুপার্জিত মানে হচ্ছে অগ্রিম। এটা আমার অনেক ভুল হইতো, আই গেস তোমাদের অনেকের হয়। সো আজকের পর থেকে এই ভুলটা কখনো কইরো না। অগ্রিম আয়ের আরটার নাম সিনোনিম কি ভাইয়া? অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় আমার জন্য কি ভাইয়া? দায়। দায় হইলে সেটা কোন দিকে বলছো ভাইয়া? ক্রেডিট দিকে। তারপর বকেয়া খরচ, আয়, ভাড়া বকেয়া, বেতন বকেয়া, হোয়াট এভার ইট ইজ বকেয়া। ব্যয় বকেয়া আমার জন্য কি ভাইয়া? দায়। কোন দিকে বসবে ভাইয়া? ক্রেডিট দিকে বসবে। এবার আমি যদি আসি অগ্রিম খরচ, সো অগ্রিম ভাড়া, অগ্রিম বীমা, অগ্রিম যে কোনো খরচ আমার জন্য কি ভাইয়া? সম্পদ। কোন দিকে বসবে ভাইয়া? ডেবিট দিকে বসবে। বকেয়া আয়, সেবা আয় বকেয়া, আমার সেবা দিয়ে দিছি বাট এখনো আয়টা আমি পাইনি। সো প্রাপ্য সেবা এটা আমার জন্য কি ভাইয়া? সম্পদ। সো আমরা এই ক্যাটাগরি কয়েকটা জিনিস জেনে ফেললাম। এরপরে আরেকটু অ্যাডভান্স এর দিকে যাই। আচ্ছা, যদি আমরা একটু অ্যাডভান্স এর দিকে যাই, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা কিন্তু কমেন্টে জানালে দিতে পারো। না হলে ভাইয়া কন্টিনিউয়াস ফ্লোতে পড়া যাবে। ওকে। সো এবার আমরা যদি একটু অ্যাডভান্স এর দিকে যাই সেক্ষেত্রে আমরা ডেবিট দিকে আরো কে আসে ভাইয়া? সকল প্রকার খরচ এবং ক্ষতি আমার কোন দিকে আসে ভাইয়া? ডেবিট দিকে আসে। আর ক্রেডিট দিকে ভাইয়া কি আসে? সকল প্রকার আয় ভাই আমার কোন দিকে আসে? ক্রেডিট দিকে আসে। এবার একটু কঠিনের দিকে যাই। সো কঠিনের দিকে যদি আমরা যাই, অন্যান্যর মধ্যে কয়েকটা জিনিসের নাম আমরা দেখতে পাচ্ছি। বলছিলাম না উত্তোলনের একটা ভাই ব্রাদার আছে। উত্তোলনের ভাই ব্রাদার কে ভাইয়া? জীবন বীমা প্রিমিয়াম, আয়কর, এগুলো হচ্ছে ভাইয়া উত্তোলনের ভাই ব্রাদার। যদি উত্তোলন ডেবিট দিকে আসে, জীবন বীমা প্রিমিয়াম, আয়কর এগুলো কোন দিকে আসবে ভাইয়া? ডেবিট দিকে আসবে। সো বেসিক্যালি যখন আমরা এক মানে এক মালিকানা ব্যবসার মালিকানা সত্ত্ব বিবরণী করতে যাই, সেক্ষেত্রে আমরা দেখি উত্তোলন, জীবন বীমা প্রিমিয়াম, আয়কর এই সবগুলা কি হিসেবে কনসিডার করা হয় ভাইয়া? উত্তোলন হিসেবেই কনসিডার করা হয়। তাহলে উত্তোলন হিসেবে কনসিডার করা হলে উত্তোলন যেদিকে যাবে এরাও কি সেই দিকে যাবে না? সো উত্তোলন, জীবন বীমা প্রিমিয়াম, আয়কর এগুলো কোন দিকে আসবে ভাইয়া? রেওমিনের ডেবিট দিকটায় আসবে। আর নিচের পার্টটা বলাটা খুবই ইন্টারেস্টিং। যদি আমরা এই পার্টটার দিকে যাই, এই পার্টটা আমাদের অনেক এমসিকিউ আসে, অনেকবার জিজ্ঞাসাও করে। সেটা হচ্ছে পাওনাদারের বার্তা সঞ্চিতি আর প্রদবিলের বার্তা সঞ্চিতি। এটা ভাই আমার কোন দিকে আসে ভাইয়া? ডেবিট দিকে আসে। এই দুটার একটা আমরা মুখস্থ করব। পাওনাদারের বার্তা সঞ্চিতি আর প্রদবিলের বার্তা সঞ্চিতি ভাইয়া কোন দিকে আসে ভাইয়া? ডেবিট দিকে আসে। নগদ তহবিল, ব্যাংক তহবিল ভাইয়া কোন দিকে আসে ভাইয়া? ডেবিট দিকে আসে। সো এটা ডেবিট উপরে লেখা আছে, তাও ভাই ইচ্ছা করে কেন লিখতেছে ভাই একটু পরে বলে দিবে। সো পাওনাদারের বার্তা সঞ্চিতি আর তহবিলের বার্তা সঞ্চিতি এই দুইটা ভাইয়া কোন দিকে আসে ভাইয়া? ডেবিট দিকে আসে। নগদ তহবিল, ব্যাংক তহবিল ভাইয়া কোন দিকে আসে ভাইয়া? ডেবিট দিকে আসে। এবার এই সাইডটা বন্ধ করে যদি আমরা এই সাইডের দিকে একটু যাই, কি দেখতে পাবো? পাওনাদারের বার্তা সঞ্চিতি, তহবিলের বার্তা সঞ্চিতি বাদে দুনিয়ায় যত সঞ্চিতি আছে বাদে সকল প্রকার সঞ্চিতি তহবিল কোন দিকে আসে ভাইয়া? ক্রেডিট দিকে আসে। পাওনাদারের বার্তা সঞ্চিতি, প্রদবিলের বার্তা সঞ্চিতি বাদে সকল প্রকার সঞ্চিতি তহবিল কোন দিকে আসবে ভাইয়া? ক্রেডিট দিকে আসবে। আর একটা নগদ তহবিল, ব্যাংক তহবিল বাদে সকল প্রকার তহবিল কোন দিকে আসবে ভাইয়া? ক্রেডিট দিকে আসবে। তাহলে ভাই সামারিটা কি দাঁড়াচ্ছে? পাওনাদারের বার্তা সঞ্চিতি, প্রদবিলের বার্তা সঞ্চিতি ডেবিট, বাকি সকল সঞ্চিতি কোন দিকে আসবে ভাইয়া? ক্রেডিট দিকে আসবে। নগদ তহবিল, ব্যাংক তহবিল ডেবিট, বাকি সকল তহবিল কোন দিকে আসবে ভাইয়া? ক্রেডিট দিকে আসবে। তার মানে সাধারণ সঞ্চিতি, অনাদায়ী সঞ্চিতি, পুঞ্জিগত অবচয় সঞ্চিতি, লভ্যাংশ সমগ্র সমতাকরণ তহবিল সবগুলা কোন দিকে আসবে ভাইয়া? ক্রেডিট দিকে আসবে। ডেবিট দিকে কে আসবে ভাইয়া? নগদ তহবিল, ব্যাংক তহবিল। আর দুইটা কে ভাইয়া? পাওনাদারের বার্তা সঞ্চিতি, আরটা কে ভাইয়া? প্রদবিলের বার্তা সঞ্চিতি। এই চারটা ডেবিট দিকে আসবে। বাকি সকল তহবিল, বাকি সকল সঞ্চিতি কোন দিকে আসবে ভাইয়া? ক্রেডিট দিকে আসবে। ওকে, এখনো কি শেষ হইছে? না এখনো শেষ হয়নি। আর দুইটা জিনিস আছে। সেটা হচ্ছে বিপরীত আয় আর বিপরীত ব্যয়। সো আয় আমরা কোন দিকে বসাই ভাইয়া? আয় আমরা জেনারেলি ক্রেডিট দিকে বসাই। আর ব্যয় আমরা কোন দিকে বসাই ভাইয়া? ডেবিট দিকে বসাই। যদি আয়কে আমরা ক্রেডিট দিকে বসাই তাহলে বিপরীত আয় কোন দিকে বসবে ভাইয়া? ডেবিট দিকে। আর যদি আমরা ব্যয়কে ডেবিট দিকে বসাই তাহলে বিপরীত ব্যয় ভাইয়া কোন দিকে বসবে? ক্রেডিট দিকে। সো সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু চিনব কিভাবে? একটু মনে করে দেখো তো ভাইয়া। ক্রয় ভাইয়া আমার জন্য কি? ক্রয় হচ্ছে আমার জন্য একটা ব্যয়, তাই না? ক্রয় আমার জন্য কি ভাইয়া? ক্রয় আমার জন্য একটা ব্যয়। তাহলে ক্রয় ফেরত
ক্রয় বার্তা এগুলো আমার জন্য কি ভাইয়া? বিপরীত ব্যয়। যদি ক্রয় ডেবিট দিকে বসে, বিপরীত ব্যয় কোন দিকে বসবে ভাইয়া? ক্রেডিট দিকে বসবে। এরপর আমরা আসি। বিক্রয় আমার জন্য কি ভাইয়া? আয়। তাহলে যদি বিক্রয় আমার জন্য আয় হয়, বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা এগুলো আমার জন্য কি ভাইয়া? বিপরীত আয়। বিক্রয় যদি ক্রেডিট দিকে বসে, বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা এগুলো তাহলে কোন দিকে বসবে ভাইয়া? ডেবিট দিকে বসবে। শেষ, গ্যাঞ্জাম ফিনিশ, গ্যাঞ্জাম ক্লোজ। এই হইতেছে আমাদের কয়েকটা জিনিস যেগুলো মনে রাখলে আমার জন্য রেওয়ামেল করা অনেক সহজ। সেই ব্যাপারগুলো আমরা এই জায়গাটায় বলে ফেলছি। সো দেখি আমাদের এই পার্টটার মধ্যে কারো কোনো কনফিউশন আছে নাকি? ওকে ভাইয়া সরে গেছে, যদি কারো কোনো হেল্প বা কোনো কিছু নেওয়া লাগে এখান থেকে ভাইয়া আমরা নিয়ে নিতে পারবো। আচ্ছা ডান। যদি আমরা এই পার্টটা এবার ভালো মতো বুঝে থাকি, এরপর আমাদের কাজটা কি? এরপরে আমাদের কাজটা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ নোট আমাদের মনে রাখতে হবে। সো গুরুত্বপূর্ণ নোটটা কি? যে ভাই সব তো বুঝলাম। এইটা আসবে, এইটা আসবে, এইটা আসবে, এইটা আসবে। সবাইরে আনলাম। কিন্তু আসবে না কে? আর কেনই বা আসবে না? সেই পার্টটা আমরা এখন জানবো। ওকে। সো ১ম এ দেখে নিই। প্রশ্নে যদি প্রারম্ভিক মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য ২ টাই দেয়া থাকে সাধারণত আমাদের কে আসবে? প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া মিলে আসবে। প্রশ্ন যদি প্রারম্ভিক মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য ২ টাই দেয়া থাকে সেক্ষেত্রে আমাদের কে আসবে ভাইয়া? প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া মিলে আসবে। আর দিকে আসবে না। ওকে। সো আমরা দেখতে পারলাম কি দেখতে পাচ্ছি কি ভাইয়া? প্রশ্নে যদি প্রারম্ভিক মজুত পণ্য এবং সমাপনী মজুত পণ্য ২ টাই দেয়া থাকে সেক্ষেত্রে আমাদের কি আসবে ভাইয়া? প্রারম্ভিক মজুত পণ্য আসবে। আর তাহলে কে আসবে না? আমাদের সমাপনী মজুত পণ্য রেওয়া মিলের মধ্যে আসবে না। এটা হচ্ছে ভাই ইন জেনারেল কেস। ইন জেনারেল যেকোনো একটা ম্যাথে যদি প্রারম্ভিক মজুদ সমাপনী মজুদ ২ টাই দেয়া থাকে সেক্ষেত্রে ভাই আমরা কাকে আনবো? প্রারম্ভিক মজুদকে আনবো আর সমাপনী মজুদকে আমরা কি করব না ভাইয়া? আমরা আনবো না। কারণটা কি ভাইয়া? প্রারম্ভিক মজুদ পুনঃক্রয় এই ২ টার মধ্যে সমাপনী মজুদ পণ্য ইনক্লুডেড থাকে। সো যদি আমরা আবার এটাকে নিয়ে আসি তাহলে ডাবল নিয়ে আসা হবে। সো এইজন্য কোন একটা প্রশ্নে প্রারম্ভিক মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য ২ টাই দেয়া থাকলে আমরা প্রারম্ভিক মজুদ পণ্য নিবো আর সমাপনী মজুত পণ্য আমরা নিব না। ওকে। এখন এই সিনারিও একটা চেঞ্জের সিনারিও আছে। সেই সিনারিওটা কি ভাইয়া? যদি আমার প্রশ্নে সমন্বিত ক্রয় দেওয়া থাকে তখন কি হবে? এখন আসা দেখতে হবে সমন্বিত ক্রয় জিনিসটা কি? সো তার জন্য আমার সূত্রটা জানতে হবে। সমন্বিত ক্রয় জিনিসটা হচ্ছে এটার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। সো সমন্বিত ক্রয়ের মধ্যে আমার প্রারম্ভিক মজুত পণ্যের ক্রয়টা থাকে, সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে বলা থাকে। সো যদি কোনো একটা প্রশ্নে সমন্বিত ক্রয় দেয়া থাকে তার মানে কি সমন্বিত ক্রয়ের মধ্যে আমার কাকে ইনক্লুড করা নাই ভাইয়া? সমাপনী মজুত পণ্য ইনক্লুড করা নাই। কাকে কাকে ইনক্লুড করা আছে ভাইয়া? প্রারম্ভিক মজুত আর ক্রয়কে ইনক্লুড করা আছে। সো যদি কোনো একটা প্রশ্নে সমন্বিত ক্রয় দেয়া থাকে ইন দ্যাট কেস আমরা ওই প্রশ্নের ক্ষেত্রে সমাপনী মজুত পণ্যকে রেওয়া মিলে আনবো আর প্রারম্ভিক মজুত পণ্য ক্রয়কে রেওয়া মিলের মধ্যে আনবো না। তার কারণ এই সূত্রটার মধ্যেই বলা আছে। কারণ সমন্বিত ক্রয় যদি এটা কোয়েশ্চেনে দেয়া থাকে তার মানে ওই সমন্বিত ক্রয়ের মধ্যে প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় এই ২ টা টাকা ইনক্লুড করা আছে অলরেডি। আর কারটাকে ইনক্লুড করা নাই? সমাপনী মজুত পণ্যের টাকাটা ইনক্লুড করা নাই। যেহেতু নাই এর জন্য যদি কোনো একটা প্রশ্নে সমন্বিত ক্রয় দেয়া থাকে সেক্ষেত্রে আমরা সমাপনী মজুত পণ্যকে নিয়ে আসবো। আর কাকে কাকে আনবো না? প্রারম্ভিক মজুত পণ্য আর ক্রয়কে আনবো না। এটা মনে রাখলেই হবে। ডান। ওকে। এরপরে কি বলা আছে? মজুত পণ্যের ক্ষেত্রেও সেম। মজুত পণ্যের প্রারম্ভিক সমাপনী ২ টা জেড দেয়া থাকলে আমরা সমাপনী জেডটাকে আনবো না। সমাপনী জেডটাকে আমরা আনবো না, প্রারম্ভিক জেডটাকে আনবো। সো এখন এই জায়গা থেকে আমরা একটা সামারি ড্র করতে পারি। এইখানে আসার আগে একটা সামারি ড্র করা একটা ইম্পোর্টেন্ট। সেই ইম্পোর্টেন্ট সামারিটা কি ভাইয়া? আমাদের ৮ টা জিনিসের ক্ষেত্র বিশেষে ৯ টা জিনিসের আমাদের কি আসে না ভাইয়া? প্রারম্ভিক জেড রেওয়া মিলের মধ্যে অন্তর্ভুক্ত হয় না। সেই
8টা বা 9টা জিনিস কি কি? নগদ, ব্যাংক, দেনাদার, পাওনাদার, প্রাপ্যবিল, প্রদ্রব্যবিল, ঋণ, বিনিয়োগ। এই 8টা জিনিসের প্রারম্ভিক যে রেওয়া মিলের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। সো ভাইয়া 9টা জিনিস কেন বললেন? সো নগদ ব্যাংক যখন বললাম, ব্যাংক জমাতিরিক্ত কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। সো আমাদের কোন কোন জিনিসের প্রারম্ভিক যে রেওয়া মিলের মধ্যে আসবে না ভাইয়া? নগদ, ব্যাংক, দেনাদার, পাওনাদার, প্রাপ্যবিল, প্রদ্রব্যবিল, ঋণ, বিনিয়োগ। সো আমাদের এই 8টা জিনিসের প্রারম্ভিক যে আসবে না। 8টা জিনিস আবার বলতেছে ভাইয়া, নগদ, ব্যাংক, দেনাদার, পাওনাদার, প্রাপ্যবিল, প্রদ্রব্যবিল, ঋণ, বিনিয়োগ। এই 8টা জিনিসের প্রারম্ভিক যে রেওয়া মিলের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। আর 3টা জিনিসের সমাপনী জের রেওয়া মিলের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। সেই 3টা জিনিস ভাইয়া কি কি? মজুত পণ্য, মণিহারি, মূলধন। সো মজুত পণ্য, মণিহারি, মূলধন এই 3টা জিনিসের সমাপনী জের রেওয়া মিলের মধ্যে অন্তর্ভুক্ত হয় না। একটু আগে আমরা মজুত পণ্যের কেসটা দেখলাম, মণিহারির কেসটাও দেখলাম। সো মজুত পণ্য, মণিহারি, মূলধন এই 3টা জিনিসের সমাপনী জের রেওয়া মিলের মধ্যে অন্তর্ভুক্ত হয় না। আর 8টা জিনিসের প্রারম্ভিক জের রেওয়া মিলের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। 8টা জিনিস ভাই আবার রিপিট করতেছে, নগদ, ব্যাংক, দেনাদার, পাওনাদার, প্রাপ্যবিল, প্রদ্রব্যবিল, ঋণ, বিনিয়োগ। শেষ? ওকে। যদি শেষ হয়ে থাকে তাহলে ভাই এবার দেখে এখানে কি বলা আছে? প্রারম্ভিক হাতে নগদ রেওয়া মিলে আসবে না, সমাপনী হাতে নগদের অন্তর্ভুক্ত হবে। সো ভাইয়া অলরেডি পড়ায় ফেলছে এটা। সো 1 2 3 4 ভাইয়া অলরেডি পড়ায় ফেলছে। এরপরে 5 নাম্বারটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আইটেম। সে 5 নাম্বারটা কি ভাইয়া? 5 নাম্বারটা হচ্ছে, যদি কোনো হিসাবের সামনে মানে আয় নাকি ব্যয় সেটা প্রপারলি উল্লেখ করা না থাকে। ফর এক্সাম্পল, বাট্টা, কমিশন, ভাড়া, সুদ, এই ওয়ার্ডগুলো জাস্ট ডিরেক্টলি এভাবেই দেয়া আছে। এটা আয় নাকি ব্যয় এটা ডিরেক্টলি ডিফাইন করা নেই প্রশ্নে। আমরা ইন দ্যাট কেস, ফর এক্সাম্পল কমিশন তোমার প্রশ্নে বলা আছে। সো কমিশন তো আমার প্রাপ্তিও হইতে পারে, প্রদানও হইতে পারে। কমিশন প্রাপ্তি আমার জন্য আয়, কমিশন প্রদান আমার জন্য ব্যয়। সো আমার জন্য শুধু কমিশন ওয়ার্ডটা প্রশ্নে দেয়া থাকলে আমি কিভাবে বুঝবো এটা আয় নাকি ব্যয়? এটা বুঝার খুবই সহজ একটা টেকনিক হচ্ছে ভাইয়া, যে আমরা ধরেই নিব এটা আমার জন্য ব্যয়। তো যদি কোনো ক্ষেত্রে আয় নাকি ব্যয় স্পেসিফিক উল্লেখ করা না থাকে, আমরা সেটাকে ব্যয় ধরেই রেওয়া মিলে ডেবিট দিকে বসায় দিব। আয় নাকি ব্যয় যদি আমাদের বুঝতে কোথাও কোনো কনফিউশন হয়, আমরা ওই পার্টিকুলার জিনিসটাকে ব্যয় হিসেবেই রেওয়া মিলের ডেবিট দিকে বসায় দিব। আবার ভাইয়া আবার তোমরা ভুল করে এমন করো না যে আচ্ছা শিক্ষানবী সালামী বলছে, আমি তো জানি না শিক্ষানবী সালামী আয় নাকি ব্যয়, ধরে এটা ব্যয়ের দিকে বসে। এটা কিন্তু ভাইয়া বলে নাই। ভাইয়া বলছে ফর এক্সাম্পল ভাড়া, কমিশন, তারপর হচ্ছে সুদ। এখন এই জিনিসগুলা যে ডিরেক্টলি দেয়া আছে, তুমি বুঝতেছো না এটা আয় নাকি ব্যয়। এইরকম কনফিউশন টার্মগুলোর জন্য আয় নাকি ব্যয় যদি স্পেসিফিক উল্লেখ করা না থাকে, আমরা সেটাকে ডিরেক্ট ব্যয়ের মধ্যে বসায় দিব। আর ব্যয় কোন দিকে বসে ভাই? রেওয়া মিলে ডেবিট দিকে বসে। ডান? ওকে। এরপর আমাদের সবগুলা জিনিস ঠিকঠাক ভাবে বসাইলাম। বসানোর পরও যদি আমার রেওয়া মিলটা না মিলে, তখন কি মাথায় হাত দিয়ে হায় হায় করবো, হায় হায় আমার রেওয়া মিল মিলে নাই? না, হায় হায় করে আসলে কোনো লাভ নাই। রেওয়া মিল অলওয়েজ তোমার পরীক্ষায় যে প্রশ্ন দিবে, সেই কোয়েশ্চেন ওয়াইজ তোমার 2 স্যারের মিল অলওয়েজ নাও মিলতে পারে। টিচাররা তোমাকে কনফিউজ করার জন্য এটা করতেই পারে। যদি সব ঠিকঠাক বসানোর পরেও রেওয়া মিল না মিলে, আমরা দেখব ক্রেডিট দিকে কি মূলধন আসছে নাকি। যদি মূলধন থাকে তাহলে আমার জাস্ট কাকে নিয়ে আসবো? অনিশ্চিত হিসাবকে নিয়ে আসবো। বাট যদি দেখি আমাদের ক্রেডিট সাইডে মূলধন না থাকে, সেক্ষেত্রে আমরা মূলধন হিসাবে ক্রেডিট দিকে নিয়ে আসবো। ঠিক আছে? সো আমরা রেওয়া মিলের সবগুলা জিনিস ঠিকঠাকভাবে বসাইলাম। এরপরে দেখলাম আমার ক্রেডিট দিকে পার্থক্য হচ্ছে ৩০,০০০ টাকা। ঠিক আছে? আবারও চেক করে দেখলাম আমার ক্রেডিট দিকে মূলধন নামে কোনো আইটেম নাই। ইন দ্যাট কেস আমরা অনিশ্চিত হিসাব না লিখে মূলধন হিসাব লিখব। ঠিক আছে? আর যদি দেখি সব ঠিকঠাকভাবে বসাইছি, আমার পার্থক্য ৩০,০০০ টাকা আসছে। এখন ক্রেডিট দিকে মূলধন হিসাবে আমার একটা হিসাবও আছে। সেক্ষেত্রে আমরা কাকে নিয়ে আসবো ভাইয়া? চোখ বন্ধ করে এবং চোখ খুলে যেমনেই পারি অনিশ্চিত হিসাবকে নিয়ে আসবো। আবার তোমাদের এখন মনে হয় এটা আবার ভাই অঙ্ক না মিললেই তাহলে অনিশ্চিত হিসাব নিয়ে আসবো। না ভাইয়া, ভাই এখানে একটা কথা বলছে, সব ঠিকঠাক ভাবে বসানোর পরে যদি দেখি না মিলে নাই, তখন আমরা অনিশ্চিত হিসাবকে নিয়ে আসতে পারবো। শেষ। আচ্ছা, আর কেউ কি বাদ পড়ছে? এই পার্টটা ভাই অলরেডি বলে ফেলছে যে কোন কোন দফাগুলো অন্তর্ভুক্ত হবে না। সমাপনী মজুত পণ্য, মণিহারি এইটা রেওয়া মিলের অন্তর্ভুক্ত হবে না। মানে সমাপনী মজুত পণ্য, মণিহারি আরটা কি ভাইয়া? মূলধন আমার রেওয়া মিলের মধ্যে অন্তর্ভুক্ত হয় না। প্রারম্ভিকের ক্ষেত্রে নগদ, ব্যাংক,
দেনাদার পাওনাদার, প্রাপ্য বিল প্রদেয় বিল, ঋণ বিনিয়োগ, এই 8টা জিনিসের প্রারম্ভিক যে রেওয়া মিলের মধ্যে অন্তর্ভুক্ত হয় না। সম্ভাব্য সম্পদ বা সম্ভাব্য দায় দুইটার একটাও আমার রেওয়া মিলের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এখন নিচে একটা লাইন দেয়া আছে, লাইনটা কি ভাইয়া? যদি আমার প্রশ্নে সমন্বিত ক্রয় দেয়া থাকে, ইন দ্যাট কেস সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে, আর প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। দ্যাটস ইট, দ্যাটস দ্য এন্ড, দ্যাটস দ্য সামারি অফ দ্য হোল থিং। আমাদের রেওয়া মিল পারতে হলে এতটুকু পার্ট মাস্ট 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 পারতেই হবে। এখন ভাইয়া তো পড়ালেন, এত পড়ালেন, এত পড়ালেন, এখন 2-3 অঙ্ক আমরা সলভ করি। ওকে, সো ম্যাথের প্রথম প্রশ্ন আমরা ঢাকা বোর্ডের কোয়েশ্চেন সলভ করব। হ্যাঁ, রোকসানা খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস লিখতেছে। সো সমস্যা নেই। বাকিরা আমরা ক্লাসগুলো ঠিকঠাক মতো করি। ওকে। ইয়েস ভাইয়া, স্লাইডটা আমি দিয়ে দিব। স্লাইডটা হচ্ছে আমাদের ফ্রি গ্রুপের মধ্যে আমরা স্লাইডটা দিয়ে দিব। এইচএসসি এ প্লাস ফ্রি মিশন এই গ্রুপটার মধ্যে আমরা স্লাইডগুলা দিয়ে দিব। ওকে। সো আমরা তোমাদের মনে হইতে পারে ভাইয়া আপনি কি পড়াইতেছেন মানে 45 মিনিটে। আমরা 45 মিনিটের মধ্যে বোর্ড কোয়েশ্চেনই সলভ করতেছি। যাও, তাহলে তোমাদের আর কনফিউশন থাকতেছে না। সো এখানে এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। কোয়েশ্চেন আমাকে কি করতে বলছে? রেওয়া মিলে কোন দফা অন্তর্ভুক্ত হবে না সেটা ফার্স্টে বের করতে বলছে। এরপরে সম্পদ আর দায়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। আরেকটা কি করতে বলছে? রেওয়া মিল করতে বলছে। সো আমরা ফার্স্ট দেখবো আমাদের কোন যে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। কোনটা হবে না? নগদ ব্যাংকের প্রারম্ভিক যে রেওয়া মিলের মধ্যে অন্তর্ভুক্ত হয় না। সো আগে এটা কাটলাম। সো এটা বাদ। নগদ ব্যাংকের প্রারম্ভিক যে রেওয়া মিলের মধ্যে অন্তর্ভুক্ত হয় না, সো এটা বাদ। এদিকে বাকি সব ঠিক আছে। সমাপনী যে অন্তর্ভুক্ত হবে, আর মজুত পণ্য মণিহারি মূলধন এটা সমাপনী যে রেওয়া মিলের মধ্যে অন্তর্ভুক্ত হয় না। সো এই 3টা আমার এখান থেকে বাদ যাবে। সো নগদ ব্যাংকের প্রারম্ভিক যে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, আর মজুত পণ্য মণিহারি মূলধন এইটার সমাপনী যে রেওয়া মিলের মধ্যে অন্তর্ভুক্ত হয় না। সো এই 3টা লিস্ট নিয়েছেন কি 15, 12 আর 28। একদম অ্যান্সার হচ্ছে নাকি ইয়েস স্যার, 15,000, 12,000 আর 28,000 টাকা। এই 3টার যে রেওয়া মিলের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। ওকে। এবার আমাকে খতে করতে বলছে কি ভাইয়া? সম্পত্তি আর দায়ের পরিমাণ। সো আমরা সম্পদের দায় পরিমাণ বের করি। সো কল কবজা ভাই আমার জন্য কি একটা সম্পদ। ব্যাংক ঋণ ভাই আমার জন্য কি একটা দায়। বকেয়া ভাড়া আমার জন্য কি একটা দায়। বিকজ ব্যয় বকেয়া আমার জন্য একটা কি ভাইয়া? দায়। একটু আগে পড়াইছি। আসবাবপত্র আমার জন্য কি ভাইয়া? একটা সম্পদ। সুনাম আমার জন্য কি ভাইয়া? একটা সম্পদ। লভ্যাংশ প্রদান আমার জন্য ব্যয়। হাতে নগদ এটা আমার জন্য কি ভাইয়া? একটা সম্পদ। এবার মূলধনের দিকে আসি। মূলধন তো আমার জন্য একটা মালিকানা সত্ত্বর পার্ট। সো এটা আসবে না। বিক্রয় আসবে না, বিজ্ঞাপন খরচ আসবে না। প্রদ্য হিসেবে আমার জন্য কি একটা দায়। বিক্রয় আসতেছে না, এটা আমার জন্য আয়। মজুত পণ্য, এখানে একটা বোঝার জিনিস আছে। মজুত পণ্য যদি আমরা সমাপনী মজুত পণ্যকে রেওয়া মিলের মধ্যে অন্তর্ভুক্ত করি না, কিন্তু যখন আমাকে সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলবে তখন কিন্তু আমাকে সমাপনী মজুত পণ্যকে আনতে হবে। সম্পদ নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমরা প্রারম্ভিক মজুত পণ্যকে আনতে পারবো না। বিকজ প্রারম্ভিক মজুত পণ্য কিন্তু আমার জন্য সম্পদ না। সমাপনী মজুত পণ্য আমার জন্য সম্পদ। এটা আমরা অনেকেই ভুল করে, এটা আমরা মনে রাখবো। সে ভাই এই জায়গায় একটা স্টার সাইন দিয়ে রাখলো, যাতে করে আমাদের বুঝতে ইজিয়ার হয়। বিক্রয় ব্যাপারটা আসবে না, ব্যাংক জমা আসবে, এটা আমার জন্য কি ভাইয়া? সম্পদ। আর একটা প্রাপ্য হিসাব আমার জন্য কি ভাইয়া? সম্পদ। সো আমাদের সম্পদ বের করে ফেলছি, দায়গুলো বের করে ফেলছি। সম্পদ দায় কয়টা? 1, 2 আর কেউ আছে? এই 3টা হচ্ছে আমার দায়। আর সম্পদ হচ্ছে কয়টা? 1, 2, 3, 4, তারপর হচ্ছে 5, 6, 7। দেখি তো ঠিক আছে নাকি? গুনতে ভুল হইছে না? কোন গুনতে ভুল হয় না। আমরা অ্যান্সারটা একবার দেখে ফেলি। সম্পদ 1, 2, 3, 4, 5, 6, 7 ঠিক আছে। দায় 1, 2, 3। টাকার পরিমাণগুলো আই বিলিভ আমাদের ঠিক আছে। আমাদের কোথাও কোনো ভুল হয়নি। এখন প্রশ্ন হচ্ছে ভাই আপনি কেমনে এত তাড়াতাড়ি করলেন? মুখস্থ করতেছেন তাই না? হ্যাঁ, ভাইয়া মুখস্থ অঙ্ক করতেছে। এটা ভাবার কোনো কারণ নেই। ভাইয়া জানে কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা মালিকানা সত্ত্ব বা কোনটা মূলধন, কোনটা উত্তোলন। ভাইয়া কেমনে জানে? বিকজ ভাইয়া তোমাদের যে কাজটা করতে বলছে, মানে আর্থিক বিবরণী চ্যাপ্টারটায় যে বিশদ আয় বিবরণী চ্যাপ্টার মানে ছকের মধ্যে কোনটা আয় কোনটা ব্যয় এই লিস্ট ভাইয়ের মুখস্থ। তারপরে আর্থিক অবস্থা বিবরণী ছকের মধ্যে যে সম্পদ দায়ের যে লিস্ট আছে এই লিস্টটা ভাইয়ের মুখস্থ। সো এই জন্য ভাইয়া জানে কোনটা সম্পদ, কোনটা ব্যয়, কোনটা আয়, কোনটা দায়। ঠিক আছে, তোমরা পারলে তোমরাও পারবা, মানে তোমরা মুখস্থ করলে তোমরাও পারবা। এরপরে লাস্ট বাট নট দ্য লিস্ট আমাকে কি করতে বলা হয়েছে ভাইয়া? আমাদের রেওয়া মিল কি বলি? রেওয়া মিল করতে হবে। সো রেওয়া মিলের মধ্যে কে কোনটা কোন দিকে আসে? সো কল ভাই আমার যেহেতু সম্পদ কোন দিকে আসবে ভাই? ডেবিট দিকে আসবে। ব্যাংক ঋণ দায় কোন দিকে আসবে ভাই? ক্রেডিট দিকে আসবে। বকেয়া ভাড়া এটা আমাদের দায় কোন দিকে আসবে ভাই? ক্রেডিট দিকে আসবে। আসবাবপত্র সম্পদ কোন দিকে আসবে ভাই? ডেবিট দিকে আসবে। সুনাম আমার জন্য সম্পদ কোন দিকে আসবে ভাই? ডেবিট দিকে আসবে। হাতে নগদ সম্পদ কোন দিকে আসবে ভাই? ডেবিট দিকে আসবে।
লভ্যাংশ প্রদান আমার জন্য ব্যয় কোন দিকে আসবে ভাইয়া? ডেবিট দিকে আসবে। মূলধন এটা আমার জন্য কি ভাইয়া? মূলধন আমার জন্য অলওয়েজ কোন দিকে আসবে ভাইয়া? ক্রেডিট দিকে আসবে। মালিকানা সত্ত্ব বা অভ্যন্তরীণ দায়। ক্রয় একটা ব্যয়, এটা কোন দিকে আসবে? ডেবিট দিকে আসবে। ব্যয়, বিজ্ঞাপন খরচ ডেবিট দিকে আসবে। প্রদ হিসাব দায় কোন দিকে আসবে? ক্রেডিট দিকে আসবে। বিক্রয় আমার জন্য আয় কোন দিকে আসবে ভাইয়া? ক্রেডিট দিকে আসবে। ওকে, মজুত পণ্য আমার জন্য কি ভাইয়া? ব্যয় হিসেবে ধরা যায় প্রারম্ভিক মজুত পণ্যকে কোন দিকে আসবে? ডেবিট দিকে আসবে। দেন সমাপনী মজুত পণ্য তো আমাদের রেওয়া মেলের মধ্যে আসে না। দেন বিক্রয় বাট্টা, বিক্রয় আমার জন্য আয়, বিক্রয় কোন দিকে আসে ভাইয়া? ক্রেডিট দিকে আসে। বাট বিক্রয় বাট্টা বা বিক্রয় ফেরত আমার জন্য কি ভাইয়া? বিপরীত আয়। আয় যদি ক্রেডিট দিকে আসে, বিপরীত আয় ভাইয়া কোন দিকে আসবে ভাইয়া? ডেবিট দিকে আসবে। ওকে, ব্যাংক জমা আমার জন্য সম্পদ কোন দিকে আসবে ভাইয়া? ডেবিট দিকে আসবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রাপ্য হিসাব সম্পদ আমার জন্য কোন দিকে আসবে ভাইয়া? ডেবিট দিকে আসবে। শেষ। এক পেজের অঙ্ক আমাদের শেষ। সো আমরা একবার চেক করি আমাদের কোথাও কোনো ভুল হইল নাকি। কলকবজা ডেবিট দিকে, ব্যাংক ঋণ ক্রেডিট দিকে, বকেয়া ভাড়া ক্রেডিট দিকে, আসবাবপত্র সোনা হাতে নগদ লভ্যাংশ প্রদান ডেবিট দিকে। সবগুলা যেইটা যেই দিকে বলছি সেটা সেদিকেই আসছে। কোনোটাই কোনো ধরনের কোনো ভুল হয় নাই। আবারও বলতেছি, একদম ক্লাসের শুরুতে যেটা শিখাই দিছি, আমাদের ৬ টা জিনিস। সম্পদ, দায়, আয়, ব্যয়, মূলধন, উত্তোলন। সম্পদ ডেবিট দিকে বসে, দায় ক্রেডিট দিকে বসে। ব্যয় ডেবিট দিকে বসে, আয় ক্রেডিট দিকে বসে। মূলধন ক্রেডিট দিকে বসে, উত্তোলন ডেবিট দিকে বসে। শেষ। ওকে। এখন এর পরের পার্টটা একটা টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে এই অঙ্কটার মধ্যে আমাদের একটা নতুন অতিথি আছে। সেই নতুন অতিথির চেহারাটা কি আমরা একবার দেখে নিই ভাইয়া। কোথায় আছে? এই যে সমন্বিত ক্রয় আছে। সো ভাইয়া একটা জিনিস ক্লাসে পড়াইছিল, যদি আমার কোনো একটা প্রশ্নে সমন্বিত ক্রয় দেয়া থাকে, সেক্ষেত্রে আমার কে আসবে আর কে আসবে না। যদি কোনো একটা প্রশ্নের মধ্যে সমন্বিত ক্রয় দেয়া থাকে, ইন দ্যাট কেস আমার কে আসবে না? প্রারম্ভিক মজুত পণ্য আসবে না। আর কে আসবে ভাইয়া? সমাপনী মজুত পণ্য আসবে। এই পার্টটা সম্মিলিত ক্রয় থাকলে আমাকে স্পেশালি মনে রাখতে হবে। সো আমাকে ক থেকেই জিজ্ঞাসা করছে কোন, কোন দফা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। যেহেতু সমন্বিত ক্রয় দেয়া আছে তাহলে কি অন্তর্ভুক্ত হবে না ভাইয়া? প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। আরটা কি অন্তর্ভুক্ত হবে না? এই যে প্রারম্ভিক হাতে নগদ এইটা আমার রেওয়া মিলের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। আমরা একটু অ্যান্সারটা চেক করব। অ্যান্সার কত হবে? ১৫,০০০ আর ৭,৫০০। ঠিক আছে না? প্রারম্ভিক মজুত পণ্য আর হাতে নগদ। এখন প্রশ্ন ভাইয়া, কেন এর আগের অঙ্কে আপনি দেখাইলেন সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হয় না? এই অঙ্কে আপনি দেখাইতেছেন প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত হয় না। ক্লাসে কি ফাইজলামি করেন? না ভাইয়া, ক্লাসে ফাইজলামি করতেছি না। এই অঙ্কের মধ্যে টুইস্টটা কি? এই অঙ্কের মধ্যে যদি সমন্বিত ক্রয় আছে, সমন্বিত ক্রয় যদি রেওয়া মিলের মধ্যে থাকে, সেক্ষেত্রে প্রারম্ভিক মজুত পণ্য আমরা অন্তর্ভুক্ত করি না। সমাপনী মজুত পণ্য আমরা রেওয়া মিলের মধ্যে অন্তর্ভুক্ত করি। বাদবাকি প্রত্যেকটা জিনিস অ্যাজ ইউজুয়াল আগের মতো সেম। সো এই পার্টটা ভাই এক্সপ্লেইন করলাম না। তাও একটা জিনিস ভাই একটু দেখাই দিবে, সেটা হচ্ছে যে সমন্বিত ক্রয় যেহেতু আছে, এটা আমার কোন দিকে বসে ভাই? ডেবিট দিকে বসে। সমন্বিত ক্রয় থাকার জন্য আমরা কাকে নিয়ে আসতেছি? সমাপনী মজুত পণ্যকে নিয়ে আসতেছি। কাকে আনবো না ভাইয়া? প্রারম্ভিক মজুত পণ্যকে আনবো না। দ্যাট ইজ দ্য ওভারঅল টুইস্ট এই ম্যাথটার জন্য। সো আই বিলিভ এই পার্টটা আমাদের আর কোনো কনফিউশন আজকের পরে কখনোই হবে না। ওকে। তো আমরা এটা বুঝে ফেলছি। এখন আমাদের পার্ট হইলো যে ভাই আমি ক্লাসে কোনো ভুল-টুল করছি না, ক্লাসে কোনো ভুল-টুল করিনি। রেওয়া মিলের মধ্যে অনেক ধরনের ভুল হইতে পারে। সো রেওয়া মিলের ভুলগুলা কি, কি এবং সেই ভুলের সমাধানগুলা কি, কি সেটা আমরা আজকের ক্লাসে দেখবো কি দেখবো না সেটা একটু একবার দেখে নিই। সো রেওয়া মিলে যে ভুলগুলাকে হয় সেটাকে ব্রড ক্যাটেগরিতে ভাই ২ ভাগে ভাগ করা যায়। একটা নীতিগত ভুল, আরেকটা কি ভাই? করণিক ভুল। নীতিগত ভুল হচ্ছে হিসাব বিজ্ঞানের জ্ঞানের অভাবে। আমি অ্যাকাউন্টিং পারি না। তাহলে মানে অ্যান্সার ভুল করে দিয়ে এসেছি। এরকম অ্যাকাউন্টিং এর জ্ঞানের অভাবে আমি জানি না কোনটা সম্পদ, কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা দায়। এরকম যদি কোনো ভুল হয় যে মূলধন জাতীয় হিসাবকে মুনাফা জাতীয় হিসাব হিসেবে লিখে ফেলছি, এটা আমার জন্য একটা নীতিগত ভুল। আবার মুনাফা জাতীয় হিসাবকে মূলধন জাতীয় হিসাব হিসেবে লিখে ফেলছি, এটাও আমার জন্য কোন ধরনের ভুল? একটা নীতিগত ভুল। ফর এক্সাম্পল, আমি পণ্য ক্রয় করে ভুলে সম্পদ হিসাব নামে ডেবিট করে ফেলছি। এটা আমার জন্য ভাই কোন ধরনের ভুল? এটা আমার জন্য একটা নীতিগত ভুল। আবার সম্পদ ক্রয় করে ভুলে পণ্য নামে ডেবিট করে ফেলছি। এটা আমার জন্য কোন ধরনের ভুল ভাইয়া? একটা নীতিগত ভুল। জিনিসটা হচ্ছে মূলধন জাতীয় হিসাবকে মুনাফা জাতীয় হিসাব হিসেবে লিখে ফেলা অথবা মুনাফা জাতীয় হিসাবকে মূলধন জাতীয় হিসাব হিসেবে লিখে ফেলা, এটা আমার জন্য কোন ধরনের ভুল? এটা আমার জন্য একটা নীতিগত ভুল। এক্সাম্পল কি ভাইয়া? যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় মজুরি হিসাবে ডেবিট করা হয়েছে। সংস্থাপন ব্যয়কে ভাই আমরা যন্ত্রপাতি নামেই ডেবিট করি। এটা আমার জন্য সম্পদ জাতীয় ব্যয়। সো যদি আমরা এটাকে মজুরি হিসেবে ডেবিট করে ফেলি, এটা আমার জন্য কোন ধরনের ভুল হবে?
মূলধন জাতীয়কে মুনাফা জাতীয় হিসাবে লিখে ফেলছি, সেটা আমার জন্য কোন ধরনের ভুল ভাইয়া? নীতিগত ভুল। আবার আমরা মনে করো মজুরি দিচ্ছি কাউকে, মজুরিটাকে আমরা সম্পদের নামে লিখে ফেলছি, এটা আমার জন্য কোন ধরনের ভুল ভাইয়া? নীতিগত ভুল। আসবাবপত্র ক্রয় ভুলে ক্রয় হিসেবে ডেবিট করা হয়েছে, এটা আমার জন্য কোন ধরনের ভুল ভাইয়া? নীতিগত ভুল। সো নীতিগত ভুলের গ্যাঞ্জাম ক্লিয়ার। ঢাকা ভার্সিটির কোয়েশ্চেনে এই কোয়েশ্চেনটা অনেকবার আসছে। এর যে এক্সাম্পলগুলো আমি একটু আগে বললাম, এই এক্সাম্পলগুলোতে জিজ্ঞাসা করছে এটা কোন জাতীয় ভুল। সো মূলধন জাতীয়কে মুনাফা জাতীয় হিসাব হিসেবে লিখে ফেলা অথবা মুনাফাকে মূলধন জাতীয় হিসাব হিসেবে লিখে ফেলা, এটা আমার জন্য কোন ধরনের ভুল ভাইয়া? এটা আমার জন্য নীতিগত ভুল। ডান, আমরা একটা ক্লিয়ার করে ফেলছি। এবার আসি, আমাদের বাকি চারজনকে নিয়ে আলোচনা করতে হবে। চারজন ভাইয়া, আপনি যেটাকে একজন বললেন, ওই একজনেরই চারজন আছে। ঠিক আছে? সো এখন দেখি আমরা ভুল বলছি ভাইয়া কয় ধরনের? ২ ধরনের। একটা নীতিগত ভুল আর একটা কি ভাইয়া? করণিক ভুল। নীতিগত ভুল তো ভাই বলে ফেলছি। এখন এই করণিক ভুলকে ভাইয়া ৪ ভাগে ভাগ করা যায়। এই ৪ ভাগ কি, কি? লেখার ভুল, বাদ পড়ার ভুল, বেদাখিলার ভুল, পরিপূরক ভুল। সবার আগে আসে ভাইয়া লেখার ভুল। তোমার সাথে কি কখনো এরকম হইছে যে ক্যালকুলেটরে হিসাব করতেছো, হিসাব করে দেখতেছো শূন্য আছে ৫ টা, খাতায় লেখার সময় শূন্য লেখছো ৪ টা। খতম, টাটা, গুড বাই। কি হইছে ভাইয়া? তোমার না অঙ্কের আনসার লাস্টে যেয়ে ভুল হইছে। আবার এরকমও হইছে খাতায় একটা শূন্য বেশি লিখে ফেলছো। তুমি অ্যাকাউন্টিং করছো, শূন্য লিখতে ভুল করে এটা হবে না, এটা হবে না। এই ভুল তোমার হইছেই। আর যদি না হয় তাহলে তো তুমি অনেক ভালো পারো। আমার হইছে যে ক্যালকুলেটরে একটা শূন্য মানে ক্যালকুলেটরে দেখতেছি ৬ টা শূন্য, খাতায় লিখছি ৫ টা শূন্য। ১০ লাখের জায়গায় লিখছি ১ লাখ। এরকম ভুল হয় না? সো টাকার অঙ্ক লিখতে যদি কোনো ভুল হয়, টাকার অঙ্ক লেখাতে যদি কারো কোনো ভুল হয়, সেই ভুলটাকে কি বলা হয় ভাইয়া? লেখার ভুল। আবারও বলছি যে টাকার অঙ্কে যদি কোনো ভুল হয়, সেই ভুলটাকে কি বলা হয় ভাইয়া? লেখার ভুল। ডান, একটা গেছে। ২ নাম্বারটা বাদ পড়ার ভুল। মনে করো কোনো একটা এন্ট্রি তুমি জাবেদাই করোনি। জাবেদা না করলে খতিয়ান আসবে না। খতিয়ানে না আসলে জমা মিলে আসবে না। মানে একটা জিনিস কমপ্লিটলি বাদ পড়ে গেছে। পরীক্ষায় সৃজনশীল আনসার করতে হয় ৭ টা। তুমি ৬ টা আনসার করে চুপচাপ বইসা আছো। তুমি চিল। তোমার খাতাও যে চিলের মতো উড়ে গেছে সেটা তুমি খেয়াল করোনি। তারপর পরীক্ষার হল থেকে বের হয়ে দেখলা, আই হায়! আমি তো অ্যান্সার করেছি ৬ টা। অ্যান্সার তো করতে হবে ৭ টা। এই যে একটা কমপ্লিটলি বাদ দিয়ে আসছো, এটাকেই ভাইয়া কি বলা হয় ভাইয়া? বাদ পড়ার ভুল। মানে যেই জিনিসটা একদম কমপ্লিটলি লেখাই হয়নি, সেটাকে আমরা কি বলি ভাইয়া? বাদ পড়ার ভুল। সো ১ম টা কি ভাইয়া? টাকার অঙ্কের ভুল হয়, সেটাকে আমরা কি ভাইয়া? লেখার ভুল। আর যদি কমপ্লিটলি বাদ পড়ে যায়, সেটা আমার জন্য কোন ধরনের ভুল ভাইয়া? বাদ পড়ার ভুল। আর ২ টা বাকি আছে। সেই ২ টা কি, কি ভাইয়া? একটা হচ্ছে বেদাখিলা, আরেকটা হচ্ছে পরিপূরক। সো বেদাখিলা আর নীতিগতের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। দ্বন্দ্বটা কি আগে বুঝি। সো বেদাখিল আর নীতিগতর দ্বন্দ্বটা হচ্ছে, নীতিগততে আমরা ভুল করি, মূলধন জাতীয়কে মুনাফা জাতীয় লিখে ফেলি অথবা মুনাফা জাতীয়কে মূলধন জাতীয় হিসাব হিসেবে লিখে ফেলি। কিন্তু বেদাখিলের মধ্যে আমরা মুনাফা জাতীয়কে মুনাফা জাতীয় লিখি। বাট ভুলটা তাহলে কি হয়? ফর এক্সাম্পল, তুমি ভাড়া হিসাবের জায়গায় বেতন হিসেব লিখে ফেলছো। এটা আমার জন্য কোন ধরনের ভুল ভাইয়া? বেদাখিলার ভুল। মানে ২ টার ক্যাটেগরি সেম। ভাড়াও আমার জন্য একটা মুনাফা জাতীয় ব্যয়, বেতন আমার জন্য একটা কি ভাইয়া? মুনাফা জাতীয় ব্যয়। বাট বেতনের জায়গায় ভাড়া লিখে ফেললে এটা আমার জন্য কোন ধরনের ভুল হয় ভাইয়া? এটা আমার জন্য হয় বেদাখিলার ভুল। আবার রহিমের জায়গায় করিম হিসাবে ডেবিট করছো। এটা আমার জন্য কোন জাতীয় ভুল ভাইয়া? বেদাখিলার ভুল। তারপর কমিশনের জায়গায় শিক্ষানবিশ ছেলে আমি মানে কমিশন প্রাপ্তির জায়গায় শিক্ষানবিশ ছেলে আমি লিখে ফেলছো। এটা আমার জন্য কোন ধরনের ভুল ভাইয়া? বেদাখিলের ভুল। মানে একটা মুনাফা জাতীয়র জায়গায় একটা মূলধন সরি মুনাফা জাতীয় লিখে ফেলছো। আবার একটা মূলধন জাতীয় জায়গায় একটা মুনাফা জাতীয় লিখে ফেলছো। ফর এক্সাম্পল, তুমি কিনছো একটা আলমারি, লিখছো অফিস সরঞ্জাম হিসাব। সো আলমারি তো আসবাবপত্র। আসবাবপত্রের জায়গায় কি লিখছো ভাইয়া? অফিস সরঞ্জাম। সো বেদাখিলা মানে ভুল একটা দাখিলা দিছো। সো মুনাফা জাতীয়কে মুনাফা জাতীয় লিখতেছো অথবা মূলধনকে মূলধন জাতীয় লিখতেছো, বাট ভুল নামে লিখতেছো। এটাকে আমরা কি বলি ভাইয়া? বেদাখিলার ভুল। একজনের নামেরটা আরেকজনের নামে লিখে ফেলো, এটা আমার জন্য কোন ধরনের ভুল ভাইয়া? বেদাখিলার ভুল। এটাকে আরেকটা কি নামে ডাকা হয় ভাইয়া? খতিয়ান ভুক্তির ভুল নামেও ডাকা হয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, পরিপূরক বা স্বয়ংশোধক ভুল। খুবই ফানি একটা স্টোরি। আমার একটা ভুল আরেকজনের ভুল দিয়ে কভার হয়ে গেছে। ফর এক্সাম্পল, ভাইয়া ক্লাসে একটা জিনিস ভুল পড়াইছে, তুমি ওটা খেয়াল করোনি। ভাইয়াও ভুল করছো, তুমিও ভুল করছো, ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাস করোনি। সো একজনের ভুল আরেকজনের ভুল দিয়ে যদি কভার হয়ে যায়, সেটাকে আমরা কি বলি ভাইয়া? পরিপূরক।
কোনো একদিন তুমি বাসায় দেরি করে আসছো, তুমি তো শিওর আজকে বাসায় বকা খাবা। বাসায় যেয়ে দেখো বাসায় যাদের থাকার কথা তারাও কোনো একটা কারণে বাইরে আটকে গেছে। তুমিও দেরি করে আসছো, ওরাও দেরি করে আসছে। একজনের ভুল আরেকজনের ভুল দিয়ে কভার হয়ে গেছে। সো এই ভুলটাকে আমরা কি বলি ভাইয়া? পরিপূরক ভুল। ডেবিট দিকে লেখার কথা ৫,০০০, লিখছো ৫০০। সেম ভুল তুমি ক্রেডিট দিকে লেখার কথা ৫,০০০, লিখছো ৫০০। একদিকের ভুল আরেক দিকের ভুল দিয়ে যখন কভার হয়ে যায় সেটাকে আমরা কি বলি ভাইয়া? পরিপূরক ভুল বা স্বয়ংশোধক ভুল। একটা ভুল আরেকটা ভুল দিয়ে পরিপূরণ হয়ে গেছে সেটাকে আমরা কি বলি ভাইয়া? পরিপূরক বা স্বয়ংশোধক ভুল। টায়ার্ড হয়ে গেছি। সো এই গেল আমাদের ওভারঅল ভুলের ব্যাখ্যা। সো এই এতটুকু পার্ট যদি আমরা পারি, জানি আর বুঝে থাকি তাহলে আমাদের রেওয়া মিলের ভুল পার্টে এমসিকিউ সলভ করতে অ্যাডমিশন পর্যন্ত কখনোই কোনো ইস্যুস হবে না। সো এবার আমাদের কয়েকটা ব্যাখ্যাগুলো এখানে দেয়া আছে। আই গেস ভাইয়া এখানটা খুব ভালো বুঝাইছে। ঠিক আছে? তাও যদি বিশ্বাস না হয় ভাইয়া যখন স্লাইডটা দিয়ে দিব, কষ্ট করে ভাইয়াটা কষ্ট করে দেখে নিও। তাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ভাইয়াকে বললেই হবে, ভাইয়া বুঝায় দিবে। ডান? ওকে। ঘড়ির কাঁটা টিকটিক করে ঘুরতেছে। সো আমরা ৪৫ মিনিটের থেকে ২ মিনিট বেশি নেই। সো আমরা একটা অ্যান্সার গুলো দেখি। কখন সমাপনী মজুত পণ্যের রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়? একটু আগে ভাইয়া পড়ছে না? সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুত পণ্যের রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়, আর প্রারম্ভিক মজুত পণ্যের রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। ডান একটা এমসিকিউ। পরের এমসিকিউ, সমন্বিত ক্রয়ের সূত্র ভাই একটু আগেই পড়াইছে, প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। ডান। এর পরের কোয়েশ্চেন, একটা হিসাবে যে ৯০ টাকা যা রেওয়া মিলের ভুল পাশে বসানো হয়েছে, চিন্তা করে দেখো যদি ভুল পাশে বসানো হয় পার্থক্য হয় বেসিক্যালি আমাদের মনে রাখার সুবিধার জন্য আমরা বলতে পারি, যদি একটা জিনিস ভুল পাশে বসানো হয় পার্থক্য আমরা ইন জেনারেল ডাবল বলে থাকি, বা আরেকটু সহজ বুঝুন যোগফলটা বলতে পারি। সো যা বসানো হয়েছে ওই পাশে যা বসানো হয়েছে দুই পাশে যোগফলটা হচ্ছে বেসিক্যালি পার্থক্য। সো ৯০ দ্বিগুণ মনে রাখাটা সহজ। সো পার্থক্য কত টাকা হবে ভাইয়া? ১৮০ টাকা হবে। ডান। ওকে। পরেরটা, যন্ত্রপাতি সংস্থাপন মজুরি যন্ত্রপাতি হিসেবে ডেবিট না করে মজুরি হিসেবে ডেবিট করা হয়েছে। সংস্থাপন মজুরি বেসিক্যালি যন্ত্রপাতির নামে ডেবিট করার কথা, বাট কি নামে লিখছে ভাইয়া? মজুরি নামে লিখছে। মূলধন জাতীয় হিসাবকে মুনাফা জাতীয় হিসেবে লিখছে। কত বড় অন্যায় করছে! তাহলে এটা আমার জন্য কোন ধরনের ভুল ভাইয়া? নীতিগত ভুল। ওকে। পরেরটা, ৩২৮ এর জায়গায় ৩৮২ লিখছে। হইছে না এরকম? ক্যালকুলেটরে দেখছি ৩২৮, লিখছি ৩৮২। ভাইয়া একটু আগেই পড়াইছে যে টাকার অঙ্ক লিখতে যদি কোনো ভুল হয়, টাকার অঙ্ক লিখতে যদি কোনো ভুল হয় সেটা আমার জন্য কোন ধরনের ভুল ভাইয়া? লেখার ভুল। ওকে, ডান। আর কেউ বাকি আছে? আরেকজন বাকি আছে। অনিশ্চিত হিসাব রেওয়া মিলের কোন পাশে লেখা হয়? ডেবিট দিকে নাকি ক্রেডিট দিকে? আল্লাহ, টেনশনে পড়ে গেছি না? ওকে, দেখো চিন্তা করে দেখো। এটা কি কোনো স্পেসিফিক আছে যে ডেবিট দিকেই লিখতে হবে বা ক্রেডিট দিকে লিখতে হবে? আমার যেই পাশে যোগফল কম আমি তো ওই পাশেই লিখবো, তাই না? তাহলে অনিশ্চিত হিসাব ভাই কোন পাশে লেখা হয়? যেই দিকে যোগফল কম সেই দিকে অনিশ্চিত হিসাব লিখতে হয়। টান শেষ। সো এর সাথে পুরো ক্লাসটাই শেষ। সো এই গেল আমাদের ৪৫ মিনিটের রেওয়া মিলের একটা ঝাঁকাঝাঁক ক্লাস। সো এই ক্লাসটা করে আই গেস আমাদের অনেকগুলো জিনিস যেগুলো পড়ার ছিল, যাদের রিভিশন দেওয়ার ছিল, প্রত্যেকটা পার্ট আমরা ভালো মতো বুঝে, বুঝে রিভিশন দিতে পারছি। তাহলে যদি কারো কোনো ধরনের কোনো কনফিউশন হয় ভাইয়াকে জানাই দিও। আর ক্লাসের দৌড়ে মানে ক্লাসে এখান থেকে আমাদের ২ টা জিনিস আছে। যারা আমরা এইচএসসি এখন ২৫ ব্যাচ তাদের জন্য বলতে পারি যে যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তোমরা কিন্তু আমাদের এই কোর্সটায় ভর্তি হতে পারো। এখানে আমি ভাইয়া যদি ৪৫ মিনিট পড়ায় ওই কোর্সের মধ্যে ভাইয়ারা আসলে ৩ ঘন্টা করে ক্লাস দেয়। তাহলে বুঝতেই পারতেছো মানে ওই ক্লাসগুলো কত সুন্দর হয়। আরেকটা হচ্ছে ভাই আমাদের, যদি তোমাদের মনে হয় তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি অনেক ভালো, তাহলে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতির পরে এই যে ঢাকা ভার্সিটি দেখতে পাচ্ছ না সি ইউনিটে, সো ঢাকা ভার্সিটি সি ইউনিটে আমাদের অ্যাডমিশন কোর্সও আছে। তোমাদের যদি মনে হয় তোমাদের অ্যাডমিশনের জার্নি বা এইচএসসি জার্নিতে আমরা তোমাদের কোনো হেল্প করতে পারবো, তাহলে তোমরা এই ২ টা যেকোনো একটা কোর্সে মানে এটা অ্যাডমিশনের জন্য, এটা এইচএসসির জন্য যেকোনো একটা কোর্সে ভর্তি হতে পারো। আর তাও যদি মনে হয় যে ভাইয়া আমি সব পারি, তাহলে তোমরা একটা কাজ করতে পারো যে আমাদের এইচএসসি A+3 সাজেশন যে গ্রুপটা আছে, এইচএসসি ২৫ এর জন্য একটা আছে, ২৬ এর জন্য একটা আছে, যেকোনোটাতে জয়েন করলেই ভাইয়ার ক্লাসের স্লাইডটা দিয়ে দিলাম, ওখান থেকে দেখে নিতে পারলাম। আর কিছু কি বাকি থাকে? না, আর কিছু বাকি নেই। আমাদের ক্লাসটা শেষ। যারা এতক্ষণ ছিল তাদেরকে মন থেকে অনেক, অনেক, অনেক বড় ধন্যবাদ। আর যদি কারো কোনো ধরনের কোনো জিজ্ঞাসা বা কোনো কিছু জানার থাকে তোমরা এই নাম্বারটায় কল দিয়ে জানতে পারো অথবা জিজ্ঞাসা করতে পারো। টিল আওয়ার নেক্সট ক্লাস যেটা হচ্ছে কালকেই দেখা হবে আমাদের সেম ক্লাসে। ওই ক্লাসে আমরা কি পড়বো? এই যে হাত থেকে কলমটা পড়লে কলমে যে ক্ষতিটা হয় বা ক্ষয়টা হয় সেটাকে আমরা কি বলি ভাইয়া? অবচয় বলি। সো কালকের ক্লাসটা আমাদের অবচয়কে নিয়ে হবে। টিল দেন টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ক্লাসে। ওকে।